তারেক নেওয়াজ গম্ভীর চোখে ছেলের আটকানো দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর স্ত্রী রুমার দিকে তাকালে দেখল তার স্ত্রী কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। তারেক নেওয়াজ গলা চিরে বলল, তেরা ছেলে তো তোমার, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আজব। রুমা নেওয়াজ ফুসফুস করতে করতে বলে, হয়েছে তোমার ছেলেকে বিয়ে করানো, স্বাদ মেটেছে? তারেক নেওয়াজ ফুস করে শ্বাস ফেলে বলে, না মেটেনি। মানে? তোমার লজ্জা করে না? ছেলে একটা বউকেই ছুঁড়ে ফেলেছে, আবার আরেকটা করানোর স্বপ্ন দেখছো? তারেক নেওয়াজ বোতা মুখে বলে, দ্বিতীয় বিয়ে করাবো কেন? রুমা নেওয়াজ পোকার চোখে তাকালেন স্বামীর পানে। এরপর রাগে গজগজ করতে করতে দুবদাপ পা ফেলে ঘরের দিকে যায়, শব্দ করে বলে, যা ইচ্ছে করো, তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছে রাখো, আমাকে এসবে জড়াবে না। পেছন থেকে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা দূরেই মাইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ এগিয়ে গেলেন মাইরার দিকে। মাইরার গায়ে লাল শাড়ি জড়ানো, মাথার উপর লাল হিজাব বাঁধা। তারেক নেওয়াজ মাইরার মাথার উপর হাত রেখে নরম গলায় বলেন, আম্মু ভয় পাচ্ছ? মাইরা মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলেন। তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত। তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। তার আরেকটা বলা বলা ছেলে থাকলে ইরফানের দিকে আর নজর দিতেন না, কিন্তু ছেলে যে একটাই। তার বন্ধুর এই মেয়েকে ছেলের বউ করা বহুদিনের স্বপ্ন। বন্ধু বেছে নেই বলে সব ভুলে যেতে পারেন কিভাবে? মাহিরার মাথায় হাত বুলিয়ে বলে, এসব কিছু ভুলে যাও, এখন থেকে তুমি আমার মেয়ে, বুঝেছ? আমার মেয়ে আমার বাসায় থাকবে, আর কোনো দিকে মন দিবে না, শুধু পড়াশোনায় মন দিবে, বুঝেছ? মায়েরা অবাক হয়। বাড়ির অন্য মানুষের ব্যবহার যতটা করুক, এই লোকটার ব্যবহার তার চেয়ে হাজার গুণ ভালো। তারেক নেওয়াজ মায়েরার হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। মায়েরা নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায়। মায়েরা তারেক নেওয়াজকে চেনে। ইনি তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল, তার ভালো মন্দ জিজ্ঞাসা করত। সবচেয়ে বড় কথা, ইনি যে তার বাবার বন্ধু ছিল এটা সে জানত, কিন্তু তার পরিবারের কাউকে কখনো দেখা হয়নি। বিয়ে হওয়ার সুবাদে সবাইকে দেখা হলো, সাথে সবার আচরণও দেখা হলো। ডান হাতে চোখ মুছে নিল। তার আব্বু মারা যাওয়ার পর থেকে তার জীবনটা এমনই হয়ে গিয়েছে। তবুও গ্রামে হেসে খেলে দিন কেটেছে, কিন্তু এখানে কি করে থাকবে? ইনায়া তার খালাতো বোনের বাড়ি বেড়াতে এসেছে। গ্রাম তার ভালো লাগে বেশ, কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দিবে ঠিক করে। সে কি এই সুযোগ হাতছাড়া করে? ফটাফট চলে এসেছে খালার বাড়ি। বাবা মা ভাইয়া কেউ রাজি না, তাকে একা একা যেতে দিবে না কিছুতেই। এরপর সে জেদ দেখিয়ে বলেছে ট্যুরে যাবে না, তবে খালার বাড়ি যাবে। এক প্রকার কাউকে না বলেই ঘুরে এসেছে। এবার কেউ না জানলেই হলো, তার খালা বলবে না। তার খালা তার বান্ধবী বলা যায়। সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তির চড়াচড়ি। এর মাঝে একটু আগে তার বাবা ফোন দিয়ে জানায় তার বাইরে নাকি বিয়ে হয়ে গিয়েছে। কথাটা শুনে সে হজম করতে পারছে না। অপাশ থেকে তারেক নেওয়াজ হেলো হেলো করছে। এপাশে ইনায়ার খবর নেই। ইনায়ার খালাতো বোন জাহারা ঘরে এসে ইনায়াকে এভাবে তবদা খেয়ে বসে থাকতে দেখে অবাক হয়। এগিয়ে এসে ইনায়াকে জাকি দিয়ে বলে, এই কি হয়েছে তোর? খালু ওপাশ থেকে হেলো হেলো করছে, তুই জবাব দিচ্ছিস না কেন? ইনায়া ব্রণ থেকে বেরিয়ে জাকি দিয়ে উঠল। ফোন লাউডে থাকায় জাহারা শুনতে পেয়েছে ইনায়ার বাবার গলা। ইনায়া কোনো রকমে বাবাকে বলল, বুঝেছি বাবা, কালকেই আসছি খালামণিদের সবাইকে নিয়ে, এখন রাখছি, বাই বাই বলেই কল কেটে দেয়। জাহারা ব্রুকুচকে চেয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া হাতের ফোন রেখে খুশিতে জাপটে ধরে জাহায়াকে। এরপর জাহারার দুহাত ধরে ঘুরতে থাকে, হাসতে হাসতে বলে, আপু আপু, অনেক বড় অসাধ্য সাধন হয়েছে, আমার বিশ্বাসই হচ্ছে না। জাহারা বিরক্ত হয়ে বলল, তুই কি আমাকে বলবি হয়েছেটা কি? তোর কি বিয়ে ঠিক হয়েছে? ইনায়া তার গুরানি থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু আপু, বিয়ে আমার ঠিক হয়নি, তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। মানে কার? ইনায়া হেসে বলতে থাকে, ইরফান ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। তুমি ভাবতে পারছো ইরফান ভাইয়ের বউ হয়ে গিয়েছে? কাউকে না জানিয়ে এভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করবে না তোমরা, জানি, কারণ সবাই ভাইয়াকে জানো। সবাই না জানানোর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ইরফান ভাইয়ের নাকি বিয়ে হয়েছে। ওয়াহ, কিভাবে সম্ভব? আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য। জাহারা স্তব্ধ চোখে ইনায়ের দিকে তাকিয়ে আছে। ইরফান ভাই বিয়ে করেছে?
তার কাছে অবিশ্বাস্য লাগলো। ইনায়া তার ফোন নিয়ে ইরফানকে সরাসরি ভিডিও কল দেয়। সে এক নজর তার বাপিকে দেখতে চায়। তার ছেলে নাম্বার 1 ভাইকে বিয়ে করেছে মানে সেই মেয়ে কতটা স্ট্রং হবে সেটাই ইনায়ার ভাবনায়। ইনায়া ফোন দিলে প্রথমবার রিসিভ হয় না। মেয়েটার মন খারাপ হয়, ফোন রেখে দেয়। মন খারাপ করে জাহারার দিকে তাকিয়ে বলে, আজ ওদের বিয়ের প্রথম রাত, আমার হয়তো কল করা উচিত হয়নি, তাই না আপু? আসলে এক্সাইটমেন্টে কল দিয়ে দিয়েছি। তখনই ইনায়ার ফোন বেজে ওঠে। ইনায়া দ্রুত ভাইয়ের কল রিসিভ করে। কিছু বলার আগে ইরফান গম্ভীর গলায় বলে, ট্যুর কেমন হলো? ইনায়া হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে যায়। ডুব গিয়ে তার ভাই কীভাবে জানলো সে ট্যুরে গিয়েছিল? সে তো কাউকে বলেনি। ইরফান টেবিলের উপর ল্যাপটপ রেখে সোফায় বসে ভার্সিটির কাগজপত্র গুছিয়ে রাখছিল। ইনায়া নীরবতা কাজ করতে করতে গম্ভীর গলায় বলে, বাসা থেকে বের হওয়া এটাই লাস্ট ছিল তোর, আর তোর ফাঁসের গর্দব আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবে। ওকে রেডি থাকতে বলিস। যাহারা কোনো ভাবান্তর নেই। ইনায়া বারবার ডোক গিয়েছে। কোন দুঃখে যে কল করতে গেল, এখন নিজেই বাস খাচ্ছে। প্রসঙ্গ পাল্টাতে মেকি হেসে বলল, ভাইয়া কনগ্রেচুলেশন। ইনায়ার কাজে ডুবে থেকে ব্রুকুচকে বলল, ওয়াই? ইনায়া অবাক হলো। বিয়ে করেছে, সে কনগ্রেস করেছে, অথচ তার ভাই বলছে কেন সে কনগ্রেস করেছে। তার মাঝে আবার এসব কাজবাজ করছে। নতুন বউ রেখে এসব কি করছে তার ভাই? ভাবনা রেখে বলল, ভাবিকে দেখতে চাই, ক্যামেরাটা একটু ঘুরাবে ভাইয়া। ইরফানের হাত থেমে যায়। ব্রুকুচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, কার ভাবি? ইনায়া বিরক্ত হয়ে বলে, আমার ভাবি, তোমার বউ। কথাটা শোনার সাথে সাথে ইরফান রেগে ল্যাপটপ টাচ করে বন্ধ করে দেয়। অপাশে ইনায়া তবদা খেয়ে যায়। কি হলো? জাহারার দিকে খেয়াল করলে দেখল সে উল্টো ঘুরে শুয়ে পড়েছে। ইনায়া এগিয়ে গিয়ে বলল, জাহারা আপু, ভাইয়া তো রেগে গেল। জাহারা কোনো কথা বলল না। ইনায়া হতাশার শ্বাস ফেলে বলে, ভাইয়া হয়তো শুধু কবল বলেছে, বউ মানছে না, এখন কি হবে? জাহারা উৎফুল্ল হয়ে বলল, সত্যি? ইনায়া জাকি দিয়ে ওঠে, বুকে তুতু দিয়ে বলে, তাই তো মনে হলো, কিন্তু তুমি খুশি হচ্ছ কেন? যাহারা তমতম খেয়ে মন খারাপ করে বলল, এমনি, তুই ঘুমা। গত 2 ঘন্টা যাবৎ ইরফান ব্যালকনিতে পায়চারি করছে। তার মাথায় আগুন জ্বলছে। কাজে ব্যস্ত হয়ে ভুলেই গিয়েছিল তার গলায় বাচ্চা চলেছে। ইনায়া বলায় মনে পড়ল, তারপর থেকেই অসহ্য লাগছে। শরীর থেকে শার্ট খুলে ফেলেছে। উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ইরফান ফুস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। শাওয়ার অন করে দেয়। চোখ বুজে পুরো 30 মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। শক্তপোক্ত শরীর বেয়ে পানির কণা চুয়ে চুয়ে পড়ছে। ইরফানের রাগ যেন কমার নয়। রাগের চোটে হাত মুঠো করে দেওয়ালে দুটো পাঞ্চ করে। নিজেকে বৃথা সামলানোর চেষ্টা করে। এরপর শাওয়ার শেষে বের হয়ে রেডি হয়ে বাইরে বেরিয়ে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখলো 12টা 30। মাইরাকে তার শ্বশুর একটা গড়ে দিয়ে গিয়েছে। কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলছে। শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিল। এরপর নামাজ পড়ে নিল। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েছে। তার ব্যাগে টাফনিল থাকে সবসময়। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝে এই টাফনিল তার প্রয়োজন পড়ে। আশেপাশে তাকালো, কোথাও পানি নেই। তাই ঘর থেকে বেরিয়ে এলো। ডাইনিংয়ে পানি আছে নিশ্চয়। জিরো বাতির আলোয় ডাইনিং আবছা আলোয় ভরপুর। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। মাইরা লাইট জ্বালালো না। জিরোবাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলোতেই পা টিপে টিপে এগোয়। পাশে কেউ জেগে না যায় সেই ভয়ে। ডাইনিং টেবিলের ওপর এক জগ ভর্তি পানি পেয়ে খুশি হলো মেয়েটা। কোনো দিকে না তাকিয়ে উল্টো ঘুরে আসতে নিলে হঠাৎ শক্ত কিছুর সাথে তার পিঠ ধাক্কা খায়। মাইরা ভয় পেয়ে যায়। এমনিতেই চারদিকে অন্ধকার। ভয়ে ভয়ে চারপাশে একবার চোখ বুলালো। পিছনে ফেরার সাহস পাচ্ছে না। বারবার ডুব গিলছে। এক হাতে জগ, আরেক হাতে মুখ চেপে আছে। কোনি গলা ফেটে চিৎকার দিলে কি বাজে অবস্থা হতো। ইরফান বাইরে বেরোচ্ছিল। হঠাৎই তার পিঠে এসে কিছু ধাক্কা লাগে। ব্রুকুচকে পিছনে ফিরে তাকায়। ঝাপসা আলোয় বুঝলো কোনো মেয়ে। গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল। কিন্তু যখন বুঝলো সেই বাচ্চা মেয়েটা, এটা রাগ যেন তরতর করে বেড়ে আবারও শরীর উত্তপ্ত হতে লাগলো। আপাতত বাসায় তার বাবা মা ছাড়া কেউ নেই। বাকি এই উটকো ঝামেলা। ইরফান মেয়েটাকে না দেখলেই খুব ভালোই বুঝলো এটাই সেই মেয়ে। মাহিরার মাথা ব্যথা সরানোর ইচ্ছে পালিয়েছে। সে এখান থেকে পালাতে পারলে বাঁচে। দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মাহিরার কোমর সমান জুটি করা চুল ডান হাতে টেনে ধরে হাতে ঘুরিয়ে 2বার পেঁচায়।
মাইরা ব্যালেন্স সামলাতে না পেরে এবার ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মাইরাকে ঠেলে তার থেকে সরিয়ে দেয়, তবে চুলের গোছা ছাড়ে না। শক্ত হাতে চেপে দাঁতে দাঁত চেপে নিরেট কণ্ঠে বলে, সামনে আসতে নিষেধ করেছি, এজন্য পিছিয়ে এসেছ? মাইরা কেঁপে ওঠে, সে বুঝলো এটা তার স্বামী নামক জম। ইরফান একই কণ্ঠে বলে ওঠে, আনসার মি। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়, চুলের গুছে শক্ত হাতে ধরায়, ব্যথা পায় মেয়েটা। দু হাতে জগ চেপে কিছু বলতে চায়, তার মাঝে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি দেখেছি আমার সামনে পিছিয়ে ডানে বামে এসেছো তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, ড্যামিট। কথাটা বলি মাইরাকে এক প্রকার চুড়ে ফেলে সামনের দিকে। মাইরা কয়েক পা এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায়। মাইরার রাগ লাগলো, সে পানি নিতে এসেছিল, এই বেয়াদব লোকটার সামনে পেছনে ডানে বামে কেন যাবে? রাখি উল্টো ঘুরে দাঁড়ায়, আবছা আলোয় দেখলো পেছন থেকে লোকটির অবয়ব বেরিয়ে যাচ্ছে। মায়েরা হাতে থাকা জগের পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে। ইরফানের পা থেমে যায়। মায়েরাকে আর কে পায়, ডান হাতে জগ শক্ত করে ধরে, বাম হাতে সালোয়ার কিছুটা উঁচু করে ধরে দৌড় তার ঘরের দিকে। যেতে যেতে পিছু ফিরে বলে, আপনার পেছনে সামনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। অমন ভদ্র বাবার এমন বেয়াদব ছেলে কিভাবে হয়েছে আল্লাহই জানে। কথাগুলো বলাও শেষ, তার ঘরে পৌঁছানোও শেষ। টাস করে দরজা লাগিয়ে, দরজার চিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে ইরফান সাপের মতো ফুসফুস করছে, মাত্র গোসল করে বেরোচ্ছিল, আর এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো এক জগ পানি ঢেলে দিয়েছে, আবার তাকে বেয়াদব বলে গেল। ইচ্ছে করছে দরজা ভেঙে ওই মেয়েকে পাগলা কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে। দুবদাপ পা ফেলে বাইরে বেরিয়ে যায়। দরজা আটকে দু হাতে জাকরা চুল টেনে ধরে, কয়েকবার এপাশ ওপাশ করে গায়ের জোরে দরজা একটা লাথি বসায়। শিশিয়ে একা একাই বলে, আই উইল জাস্ট কিল ইউ ইডিয়ট গার্ল। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে মাইরা অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে। পানি নিতে গিয়ে ফাঁকা জগ নিয়ে চলে আসলো। আবার তার রাগও হলো, কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে। অমন বরের পিছনে মাইরা ঘুরবে, সে অত সস্তা নাকি? ঠিক করেছে পানি চড়েছে, যা বলেছে সেটাও ঠিক বলেছে। সে অত সাদাসিধে নয়, কিন্তু সে যা করলো আর বলল আগামীকাল তার কি হবে তা ভেবে একটা ডুব গিলল। আবার ভাবলো কিছুই হবে না, এই লোকের বাবা খুব ভালো, এটা ভেবে একটু সাহস উদয় হলো তার মনে। মাথা ব্যথা বাড়তে লাগলো, পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে? বিরক্তির নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়ল। এই মাথা ব্যথায় আজ আর ঘুম হবে না। উফ! অনবরত বেল বাজানোর শব্দে শুদ্ধ বারবার এপাশ ওপাশ করছে। ঘুমের মাঝে বিড়বিড় করলো, কোন মাতাল রে, মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস? বেটা বেয়াদব, যা বাঘ। বিড়বিড় করতে করতে আবারও ঘুমিয়ে যায়। না, তামাতামির নাম নেই। শুদ্ধ বিরক্তিতে চোখ মুখ কুচকে পিটপিট করে চুপ করে তাকায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো, 1:20। শুদ্ধ অলসতা জেরে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনে তাকে ইরফানকে দেখে ঘুম অবে গেল। বউকে রেখে তার কাছে এসেছে কেন? নাকি সে তার বউকে একটু বেশি মিস করছে বলে মাতালকে ইরফান রূপে দেখছে? নিজের ভাবনায় নিজেই বিরক্তি হলো। একে মিস করবে কোন দুঃখে, এর জারি আবার কোন বলদ মিস করবে? দু হাতে চুপ কচলে বলে, কে তুমি বৎস? ইরফান বিরক্তি হয়ে শুদ্ধর পাশ কেটে ভেতরে গেল। শুদ্ধ দরজা আটকে পিছু পিছু আস্তে আস্তে বলল, কি রে, উত্তর দে। এত রাতে এখানে কি? বউ বের করে দিয়েছে? ছি ছি ছি, একটা বাচ্চা তোকে বের করে দিল? বিয়ে করতে না করতে এই হাল? ইরফান রেগে শুদ্ধর কলার ধরতে নিলে শুদ্ধ মেকি এসে বলে, শরীরে কিছু নেই, কলার কই পাবি? তোর প্রবলেম হলে আমি শার্ট পরছি। ইরফান শুদ্ধর মাথায় চুল মুষ্টি ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একটা বাজে কথা বলবি না, স্টপ। ঠিক আছে ঠিক আছে, আমার সব এমন টানাটানি করার কোনো প্রয়োজন মানে হয়? শার্ট চুল কবে না জানি বউয়ের সম্পদ ধরেও টান দিয়ে দিস। সর সর। ইরফান ফুস করে শ্বাস ফেলল। এই বিয়াদব বাংলা রেডিওকে কিছু বলেও লাভ নেই। শুদ্ধ ব্রু কুচকে বলেন, কেউ কি মরেছে? 40-এর দাওয়াত দিতে এসেছিস? আমি নিজেই চলে যেতাম, এত কষ্ট করে আসলি কেন? ইরফান শক্ত চুকিয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মেখে এসে বলে, জানি জানি এসব আমার ধর্মের ঠিক নয়, এভাবে তাকাচ্ছিস কেন? একটু মজা করতে দেয় না? কি দিনকাল আসলো। ইরফান তার শরীর থেকে হালকা বেজে শার্ট খুলে ছুঁড়ে ফেলে শুদ্ধর বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ভ্রুকুচকে বলল,
আরে এটা আমার বিছানা, তুই তোর বাড়ি যা, কাল ভার্সিটি আছে, একটু ঘুমাতে দে। ইরফান চোখ বুজে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ হা করে তাকালো। তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে বলছে, ডোন্ট ডিস্টার্ব মি। নাইস জোকস। দাঁত কিরমির করে ইরফানের গায়ের উপর টপ করে শুয়ে পড়লে ইরফান এক লাথি দিয়ে শুদ্ধকে ফেলে দেয়। শুদ্ধ টাস করে মেঝেতে পড়ে চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান চোখ বুঝে যেন কিছুই হয়নি। শুদ্ধ কাঁদো কাঁদো মুখে বলল, মির্জাফরও এর চেয়ে ভালো ছিল। শালা সন্ন্যাসী, বউকে মানবি না ভালো কথা নয়, কিন্তু এখানে এসে আমার ঘুম কাটছিস কেন? এটা তো আরও ভালো কথা নয়। তোর বউকে আমায় দিয়ে দে তো, তুই তোর বাড়ি বিদায় হয়ে যা। ইরফান পাশ থেকে একটা বালিশ নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে বলল, রেডিও অফ করে ঘুমা। শুদ্ধ দাঁত কিরমির করল, বালিশ নিয়ে টাস করে মেঝেতেই শুয়ে পড়ল। যার এমন বন্ধুবি ভাই আছে তার জীবনে এর চেয়ে বেশি সুখ নেই। কিছুক্ষণ পর ইরফান শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায়। চোখ মুখে পানি দিয়ে এসে শুদ্ধর পেটে পা দিয়ে কুচায়। শুদ্ধ রেখে বলল, আবার কি রে ভাই, ঘুমাতে দে। সবাই তোর মতো রোবট নাকি? সারা রাত জেগে কাল ক্লাস নিতে পারবো না, ঘুমাতে দে। ইরফান গম্ভীর গলায় বলল, উপরে যা, ঠান্ডা লাগবে। শুদ্ধ বালিশ নিয়ে উঠে দাঁড়ালো। পরনের ট্রাউজার উপর দিকে টেনে তুলে মুখ বাঁকিয়ে বলল, ডং দেখ, আলগা ফিরিত। ইরফান কিছু বলল না, শুদ্ধর পাশে গিয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ইরফানকে জাপটে ধরলে ইরফান রেগে বলে, আরেকটা লাথি খেতে না চাইলে দূরে যা। শুদ্ধ অসহায় মুখ করে আরও ঝাপটে ধরল। কুলবালিশ পেলে কেচারে ইরফান ফুস করে শ্বাস ফেলে চোখ বুঝল। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও ইরফানের চোখে ঘুম ধরা দেয় না। এভাবে কেউ ঝাপটে ধরলে ঘুমানো যায়? একটু পর পর শুদ্ধকে কোচাতে লাগলো পা দিয়ে। শুদ্ধ ঘুমের মাঝে বিরক্ত হয়ে ইরফানকে আরও ঝাপটে ধরে। ইরফান রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সে জানে এই বেয়াদবটা তাকে ঘুমাতে দিবে না, আজ আর তার ঘুম হবে না। বিরক্তির শ্বাস ফেলে ব্যালকনিতে যায়। বসন্তকালের শুরু। প্রকৃতি জুড়ে মিটমিট ঠান্ডা বাতাস। মাঝরাতের দমকা হাওয়া ইরফানের উদাম শরীরে ছুঁয়ে দেয়। ইরফান গম্ভীর মুখাবয়বের এক মনে ছেয়ে থাকে। তার মনে কি চলে সেই জানে। মেয়েটার ফেলা পানি গায়ে শুকিয়েছে, কথাটা মনে পড়তে মেজাজ সোজা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে লো থেকে হাই হয়ে গেল। ওই পুচকি মেয়ে আজ এসে আজকেই তার গায়ে পানি ছুঁড়েছে। এত সাহস হলে কি করে? ডান হাত পকেটে রেখে এপাশ ওপাশ পায়চারি করতে করতে একসময় দাঁড়িয়ে যায়। বাম হাতে দেয়ালের সাথে একটা পাঞ্চ মারে। রাগ কমে না। এই পাঁচ ওই মেয়ের মুখে মারতে পারলে হয়তো রাগ কিছুটা কমতো। তো এই পর্যন্ত পর্ব 2। অতি শীঘ্রই নিয়ে আসছি পর্ব 3। আর হ্যাঁ, সবার আগে পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে পারো।